রক্তক্ষয়ী সংঘাতের পর 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় সিদ্ধান্ত, নির্দিষ্ট নিয়মে ব্যবহার করা যাবে হরমুজ প্রণালী, জ্বালানির আরাকচি, ইরানিদের উচ্ছ্বাস। শান্তি চুক্তি নিয়ে 10 এপ্রিল ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের বৈঠক। যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম, ঊর্ধ্বমুখী শেয়ার বাজারের সূচক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেহজিন। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নির্দিষ্ট শর্ত মেনে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিয়েছে তেহরান। যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও। এর আগে ওয়াশিংটন রেড লাইন অতিক্রম করলেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জ্বালানি বঞ্চিত করার হুমকি দেয় আইআরজিসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্য সভ্যতা ধ্বংসের হুমকি ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনের আশা একেবারেই ক্ষীণ করে দেয়। তবে এমন ঘোষণার কয়েক ঘন্টা পরেই নিজের এই সিদ্ধান্ত থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধ ও ইরানের পক্ষ থেকে পাওয়া 10 দফার একটি প্রস্তাবের ভিত্তিতে হামলা স্থগিত করা হয়েছে বলে জানান ট্রাম্প। এই যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ইরানও। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, 2 সপ্তাহের এই যুদ্ধবিরতিতে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই প্রণালীতে জাহাজ চলাচল করতে পারবে। হামলা বন্ধে রাজি ইসরায়েলও। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 8টায় ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দেন ট্রাম্প। আলটিমেটাম শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে পাকিস্তানের স্থানীয় সময় মধ্যরাত 3টায় ইরান ও যুক্তরাষ্ট্রকে 2 সপ্তাহের যুদ্ধবিরতির আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। পরে তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গেও ফোনালাপ করেন। এর আগে ট্রাম্পের সভ্যতা ধ্বংসের হুমকির জেরে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দেয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসির মুখপাত্র সাফ জানিয়ে দেন, চূড়ান্ত সীমা অতিক্রম করলেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জ্বালানি উৎস বিচ্ছিন্ন করা হবে। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের জুবাইলে অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আঘাত করেছে ইরান। একই সঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস জানিয়েছে, তাদের বাহিনী ইসরায়েলের ডিমোনা শহরের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ইরাকেও মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। অন্যদিকে ইরান জুড়েও ইসরায়েল যুক্তরাষ্ট্রের তাণ্ডব অব্যাহত ছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্র ও প্রধান পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালানো হয়েছে। খুজেস্তান প্রদেশের মাহাশাহর শহরের ফজর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার লক্ষ্য ছিল আমির কবির পেট্রোকেমিক্যাল কোম্পানির একটি স্থাপনা। একই সঙ্গে খার্ক দ্বীপেও হামলার দাবি করে যুক্তরাষ্ট্র, যদিও এই হামলায় কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, ইরান ও যুক্তরাষ্ট্র নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে সবশেষ তথ্য হলো, যুদ্ধবিরতি যে কার্যকর হয়েছে, যুদ্ধবিরতির পরেও ইসরায়েলের বিরুদ্ধে ইরানে হামলার অভিযোগ উঠেছে এবং ইরানের পক্ষ থেকেও ছোড়া মিসাইল ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইসরায়েল। তবে এখন পর্যন্ত সবচেয়ে স্বস্তির খবর যে দীর্ঘ লড়াই এবং সংঘাতের পর রক্তক্ষয়ী সংঘাত যে উত্তপ্ত ছিল মধ্যপ্রাচ্যের, পাল্টা হামলা এই যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির হয়তো কিছুটা কমবে। সেটা মধ্যস্থতা ছিল পাকিস্তান, এবং পাকিস্তানের মধ্যস্থতার পরপরই কিন্তু যুক্তরাষ্ট্রগুলো রয়েছে। আমরা একটু দেখে আসি। আমরা এর মধ্যে জানতে পেরেছি অর্জিতা যে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ইরান, এবং এই পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে লেবানন সহ সর্বত্র কার্যকর হবে এই যুদ্ধবিরতি। তবে এরই মধ্যে কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ট্রাম্পের এই যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানাই, তবে এখন পর্যন্ত যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতি আমরা কেবল ইরানের ক্ষেত্রে মানব, কিন্তু লেবাননে এই যুদ্ধবিরতি কার্যকর হবে না। অর্থাৎ পাকিস্তানের পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে, সেই কথাটা কিন্তু মানছে না ইসরায়েল। আরেকটি বিষয় যে ইসলামাবাদের 10 এপ্রিল আলোচনার কথা রয়েছে, এবং সেই আলোচনায় তেহরানের পক্ষ থেকে যে শর্ত আরোপ করা হয়েছে, অর্থাৎ তারা যে শর্ত দিয়েছে, সেই শর্তের পাশাপাশি আরও বিস্তারিত বিষয়, স্থায়ী যুদ্ধবিরতি কীভাবে কার্যকর করা যায়, সে বিষয়ে ইসলামাবাদে আলোচনা হবে। এবং সেই আলোচনায়
ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় দেশের প্রতিনিধির উপস্থিত থাকার কথা রয়েছে। অর্থাৎ বর্তমানে 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতিকে যেন কাঠামোগতভাবে আনুষ্ঠানিকভাবে একটি শান্তি চুক্তিতে রূপ দেওয়া যায়, তাদের যে দাবি, অর্থাৎ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ইরানের প্রতি যে একটা চাপ প্রয়োগ করা হচ্ছিল পরমাণু ইস্যুতে বা অন্যান্য যে ইস্যুতে, সেই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং ইরান কিন্তু তারা বারবারই দাবি করে আসছে তাদের উপর যে অবরোধ আরোপ করা হয়েছে, সেই অবরোধ আরোপের কথা দেখে আসি। আমরা এর মধ্যে কিন্তু এই যুদ্ধবিরতির আওতায় কিন্তু হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াতের কথা বলা হয়েছে ইরান, অর্থাৎ যদি তাদের ওপর কোনো ধরনের হামলা না হয় তাহলে তারা শর্ত সাপেক্ষে, অর্থাৎ তাদের যে শক্তিশালী নিরাপত্তা বাহিনী রয়েছে তাদের দাবি যে বিবৃতি রয়েছে সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তাদের যে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে সেই সামরিক বাহিনীর সাথে সমন্বয় করে হরমুজ প্রণালী নিরাপদে যাতায়াত করা যাবে, মালবাহী জাহাজ বা ট্যাঙ্কার সবকিছুই। আরেকটি বিষয় যে যুদ্ধবিরতির মাঝেই উপসাগরের দেশগুলোতে সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ সাইরেন বাজানো হয়েছে যে হামলার আশঙ্কায়, ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এবং ড্রোন হামলার আশঙ্কায়। আরেকটি বিষয় অর্জিতা, সেটা হলো যে যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে ইরান, তারা বলেছে যে কিন্তু আমরা এই যুদ্ধবিরতির পাশাপাশি হাতের আঙ্গুল এখনও ট্রিগারে রয়েছে, অর্থাৎ যদি কোনো হামলা বা হুমকি আসে সেটি প্রতিহতে তারা পুরোপুরি প্রস্তুত। এখন এই যে যুদ্ধবিরতি হলো এমন একটা প্রেক্ষাপটে, এবং যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু চাপের মুখে রয়েছে, এই যে চাপের মুখে রয়েছে ডোনাল্ড ট্রাম্প, এই মার্কিন রাজনীতি কিন্তু এরই মধ্যে উত্তপ্ত হয়েছে অর্জিতা। আমরা জানি যে কংগ্রেসে ডেমোক্র্যাটরা ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছে এবং অভিশংসনের প্রস্তাব সংক্রান্ত বিভিন্ন বিষয় আসছে, এবং আন্তর্জাতিকভাবে সমালোচকরা বলছেন যে হয়তো চাপের মুখে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতিতে রাজি হয়ে গেছিল। এবং আমরা যে দেখে আসছি যে যুদ্ধের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু হুমকি দেওয়া হয়েছিল যে ইরানের যে সভ্যতা তাদের পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে, তাদের স্থাপনা ধ্বংস করে দেওয়া হবে, এবং তাদের যে পাওয়ার প্ল্যান্ট যে ধ্বংস করে দেওয়া হবে, তার সেই হুমকির পরেই কিন্তু এই যুদ্ধবিরতিতে রাজি হলো। অর্থাৎ ট্রাম্পের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু অস্পষ্ট। আমরা এই যে ট্রাম্প যে চাপের মুখে রয়েছে এবং তাকে যে অভিশংসনের একটা প্রস্তাব তোলা হতে পারে, এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, এ সংক্রান্ত একটা প্রতিবেদন রয়েছে অর্জিত, আমরা একটু দেখে তারপর আলোচনায় আসবো। Thank you very much. দিনের পর দিন সামাজিক মাধ্যমে বা জনসম্মুখে ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষার ব্যবহার করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তার বক্তব্য ঘিরে প্রায়ই দ্বিমুখিতার প্রশ্ন ওঠে। ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার মতো হুমকি দেয়ায় এবার ট্রাম্পকে নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। তারা জানেন এমন বক্তব্য শুধু কূটনৈতিক ভাষা লঙ্ঘনই নয়, বরং তা সরাসরি যুদ্ধ উস্কে দেওয়ার শামিল। ডেমোক্র্যাট আইন প্রণেতারা অভিযোগ করছেন ট্রাম্পের আচরণ এখন আর স্থিতিশীল নেতৃত্বের মধ্যে নেই। ইলহান ওমর তাকে অসংযত ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। মার্ক পোকান জানিয়েছেন এমন একজন নেতার হাতে পারমাণবিক শক্তি ব্যবহারের সিদ্ধান্ত থাকা নিরাপদ নয়। তাদের মতে ট্রাম্পের সিদ্ধান্ত ও ভাষা দুটিই এখন রাষ্ট্র পরিচালনার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে 25তম সংশোধনী প্রয়োগের দাবি উঠছে। এই সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা আছে। সারা ম্যাকব্রাইট ট্রাম্পের বক্তব্যকে মানবতার জন্য বিপজ্জনক আখ্যা দিয়ে বলেন, আইনের আওতায় জবাবদিহি নিশ্চিত করা জরুরি। বিশ্লেষকদের মতে প্রশ্নটা এখন শুধু মন্তব্য নয়, বরং নেতৃত্বের সক্ষমতা ও মানসিক স্থিতি নিয়ে। বারবার উস্কানিমূলক বক্তব্য, যুদ্ধের হুমকি এবং আন্তর্জাতিক উত্তেজনা বাড়ানোর অভিযোগ, সব মিলিয়ে ট্রাম্প আদৌ প্রেসিডেন্ট পদে থাকার যোগ্য কিনা সেটাই এখন ওয়াশিংটনের রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অর্জিতা, আমরা প্রতিবেদনটি দেখলাম। রবিউল, এই যুদ্ধবিরতির জন্য কি কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? এই যুদ্ধবিরতির প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে অর্জিতা। আমরা জানি যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এরই মধ্যে কমতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে 15% ক্রুড অয়েলের দাম কমে গেছে, এখন $90 ব্যারেল প্রতি দাম নির্ধারণ করা হয়েছে। এবং এছাড়া দক্ষিণ কোরিয়া, জাপানেও 6 এবং 5% ধরে তেলের দাম কমতে শুরু করেছে। শুধু তেলের দামই নয় অর্জিতা, এই যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে এশিয়ার যে দেশগুলো রয়েছে, এশিয়ার দেশে কিন্তু আমরা দেখেছি জ্বালানি সংকট রয়েছে, পণ্য সরবরাহ করা হয়েছে। আমরা একটু দেখি কি তথ্য আছে, এটা দেখে নিই। অর্জিতা, আমরা যেটি বলছিলাম আপনাকে যে ট্রাম্প ক্ষমতা থেকে সরানোর ডাক দিল এনএএসসিপি, অর্থাৎ সেখানকার যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর কিন্তু ব্যাপক চাপের মুখে পড়েছে ডোনাল্ড ট্রাম্প। আমরা জানি যে কারণ এই যুদ্ধের যে উদ্দেশ্য, লক্ষ্য, সেটিও কিন্তু অস্পষ্ট ছিল। এবং এই যুদ্ধের কারণে কিন্তু যে মিত্র যে দেশগুলো রয়েছে, বিশেষ করে ন্যাটো, তারা কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। এবং আমরা জানি যে ইরাক যুদ্ধ এবং লিবিয়ার যুদ্ধের সময় এবং আফগান যুদ্ধের সময় কিন্তু বিশেষ করে ব্রিটেন
কিন্তু যুক্তরাষ্ট্রের পাশে থেকেছে। কিন্তু এই ইরান যুদ্ধের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি ব্যতিক্রম। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি কিন্তু বলেছিলেন যে তাদের এই যুদ্ধ নয়, তাদের সেনাবাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন না এবং এই যুদ্ধে তাদের সামরিক বাহিনী কোনোভাবেই অংশ নেবে না। এমনকি ইউরোপের যে দেশ শক্তিশালী, আমরা জানি যে ন্যাটোর যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো কিন্তু বিশেষ করে ইতালি, স্পেন, এই দেশগুলো কিন্তু খুবই সোচ্চার ছিল এই যুদ্ধের বিরুদ্ধে। এমনকি যুক্তরাষ্ট্রকে তাদের যে ঘাঁটি রয়েছে, সামরিক ঘাঁটি, সেই ঘাঁটিও ব্যবহার করতে দেয়নি এবং তারা বলেছে যে এই যুদ্ধের আসলে কি যে মানে যে স্বার্থ রয়েছে ট্রাম্পের, সেই স্বার্থ অস্পষ্ট। আরেকটি বিষয়, আপনি যে প্রভাব বিস্তারের কথা বললেন, জ্বালানি তেলের পাশাপাশি আমরা জানি যে শেয়ার বাজারও ঊর্ধ্বমুখী রয়েছে এবং বিশেষ করে এশিয়ার যে দেশগুলো রয়েছে যারা মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের উপর নির্ভরশীল, তাদের একটা স্বস্তির খবর, অর্থাৎ দেশে দেশে যে জ্বালানি সংকট ছিল, এলএনজি সংকট ছিল, সেই সংকট হয়তো খুব দ্রুত কেটে যেতে পারে যদি হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হয়। অর্জিতা। রবিউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণে সংবিধানের 25তম সংশোধনী চায় দেশটির আইন প্রণেতারা। ট্রাম্প আর ক্ষমতায় থাকার যোগ্য নন বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি যুদ্ধে উস্কানি দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছে তারা। ইরানে যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধ বিমানের ক্রুকে উদ্ধার অভিযানের তথ্য ফাঁস করার জেরে এক সাংবাদিকের জেল হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, আহত ও লুকিয়ে থাকা ক্রু সদস্যকে উদ্ধারে 150টিরও বেশি বিমান ব্যবহার করা হয়েছিল। মার্কিন প্রশাসনের উদ্দেশ্যই ছিল দ্বিতীয় ক্রু সদস্যের নিখোঁজ হওয়ার তথ্য গোপন রাখা, যাতে ইরানি বাহিনী তাকে আটক করতে না পারে। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয় ইরানি বাহিনী সতর্ক হওয়ার পাশাপাশি সেনার জীবনে ঝুঁকি তৈরি হয়। ইরানের পাশে আবারও শক্তভাবে দাঁড়ালো চীন ও রাশিয়া। হরমুজ প্রণালী খুলে দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবের বিরোধিতা করেছে এই দুই পরাশক্তি। এমন পদক্ষেপের জন্য বেইজিং ও মস্কোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি। অন্যদিকে তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রতিনিধি। কঠিন সময়ে মিত্র চীন ও রাশিয়াকে পাশে পেয়েছে ইরান। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবারও বন্ধুত্বের প্রমাণ দিল এই দুই পরাশক্তি। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে বাহরাইন। কয়েক সপ্তাহের আলোচনার পর খসড়া প্রস্তাবটি শিথিল করা হয়। শুরুতে সামরিক শক্তি প্রয়োগের বিষয় থাকলেও পরে সরিয়ে নেওয়া হয়। এরপর প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অনুমতি দেওয়ার পরিবর্তে পরিশেষে কেবল রক্ষণাত্মক প্রচেষ্টাকে জোরালোভাবে উৎসাহিত করার বিষয়টি রাখা হয়। এরপরেও এই প্রস্তাবে ভেটো দিয়েছে চীন, রাশিয়া। প্রস্তাবে নিরাপত্তা পরিষদের 11টি দেশ পক্ষে এবং 2 সদস্য দেশ পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত ছিল। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি চীন ও রাশিয়ার ভেটোকে স্বাগত জানিয়ে বলেন, চীন রাশিয়ার এই পদক্ষেপ নিরাপত্তা পরিষদকে আগ্রাসন বৈধতা দেয়া থেকে ঠেকিয়েছে। আজকের এই পদক্ষেপ নিরাপত্তা পরিষদকে আগ্রাসনের বৈধতা দেওয়ার অপবাদ থেকে রক্ষা করেছে। প্রকৃতপক্ষে রাশিয়া ও চীন নিশ্চিত করেছে যে নিরাপত্তা পরিষদকে এই ধরনের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। অন্যদিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ার্ডস চীন ও রাশিয়ার ভেটোর তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে মানবিক সহায়তা, বিশেষ করে কঙ্গো, সুদান ও গাজায় প্রয়োজনীয় চিকিৎসা ও সরবরাহ পৌঁছানো ব্যাহত করছে। ইরান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি। নিজেদের দুষ্কর্মের জন্য তারাই দায়ী এবং এর পরিণতির দায়ও একমাত্র তাদেরই। বিশ্লেষকদের মতে ইরান, চীন ও রাশিয়া এই ত্রয়ীর মধ্যে কৌশলগত সমন্বয় এখন আরও দৃশ্যমান হচ্ছে, যেখানে পশ্চিমা প্রভাব মোকাবেলায় পারস্পরিক সমর্থন বাড়ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে ফ্রান্সে দেখা দিয়েছে জ্বালানি সংকট ও মূল্য বৃদ্ধি। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন গাড়ি চালকরা। একই সঙ্গে মূল্য নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চেয়েছে দেশটির বৃহৎ শ্রমিক সংগঠন সিজিটি। এদিকে জ্বালানির অভাবে রাজধানী প্যারিসের আশেপাশের বেশ কয়েকটি পেট্রোল স্টেশন বন্ধ হয়ে গেছে। কোথাও আবার সীমিত সরবরাহে বেড়েছে জ্বালানির দাম। বিস্তারিত জানাচ্ছেন ফ্রান্স থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। মধ্যপ্রাচ্যের সংকটের ছাপ পড়েছে ইউরোপের জ্বালানি খাতে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির বেশ কিছু পেট্রোল স্টেশনে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঘটনা দেখা গেছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ চালকরা। রাজধানী প্যারিসের আশেপাশের কয়েকটি স্টেশনে প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে। জ্বালানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকায় ফুয়েল নোজলগুলোতে ঝুলছে আউট অফ অর্ডার সাইনবোর্ড। অন্যদিকে যেসব স্টেশনে জ্বালানি পাওয়া যাচ্ছে সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা গেছে চালকদের। তবে দাম আগের তুলনায় অনেক বেশি। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, জ্বালানির অভাব ও মূল্যবৃদ্ধি তাদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলছে। ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে একই চিত্র দেখা যাচ্ছে। অনেক স্টেশনেই সব ধরনের জ্বালানি শেষ হয়ে গেছে। উত্তরাঞ্চলের লিল শহরের কিছু স্টেশনে সীমিত পরিমাণে জ্বালানি সরবরাহ চলছে, যেখানে প্রধানত ডিজেল পাওয়া যাচ্ছে। সরকার জানিয়েছে, বর্তমানে দেশের প্রায় 18% পেট্রোল স্টেশন সরবরাহ সংকটে ভুগছে। এর পেছনে অভ্যন্তরীণ লজিস্টিক সমস্যাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভোক্তারা। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। হরমুজ প্রণালী খুলে দিতে আলটিমেটাম আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধ্বংসাত্মক হামলার হুমকির মুখে উত্তপ্ত বিশ্ব রাজনীতি। এক রাতে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেও মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল দেশগুলো খুঁজছে ভিন্ন পথ। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে সরাসরি চুক্তির পথ খুঁজছে ভারত, পাকিস্তান ও ফিলিপিন্সের মতো এশিয়ার দেশগুলো। উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন কূটনীতির চালে কতটা সুরক্ষিত থাকবে বিশ্ব জ্বালানি সরবরাহ, এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তেহরানের সঙ্গে গোপন ও প্রকাশ্য চুক্তির মাধ্যমে নিজেদের জাহাজ চলাচলের নিশ্চয়তা নিশ্চিত করছে ফিলিপিন্স, ভারত ও পাকিস্তানের মতো এশিয়ার দেশগুলো। তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কায় এখন আর কেবল হোয়াইট হাউসের ওপর ভরসা রাখতে পারছে না তারা। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 5 ভাগের 1 ভাগ যায় এই সরু জলপথ দিয়ে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্র ছাড়া বাকিদের জন্য এই পথ খোলা। এরই মধ্যে ফিলিপিন্স তাদের 98% তেলের চাহিদা মেটাতে তেহরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা শেষ করেছে। পিছিয়ে নেই ভারত ও পাকিস্তানও। কূটনৈতিক তৎপরতায় তারা নিজেদের পতাকাবাহী জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করেছে। এমনকি চীনও স্বীকার করেছে, তেহরানের সবুজ সংকেত নিয়েই তাদের জাহাজগুলো ওই উত্তপ্ত জলপথ পাড়ি দিচ্ছে। জাহাজগুলো কোন শর্তে বা কোনো শুল্ক দিয়ে পার হচ্ছে কিনা তা এখনও অস্পষ্ট। গত সপ্তাহে জাপানের একটি এলএনজি জাহাজ এই প্রণালী পার হয়েছে। জাপানি কোম্পানি মিৎসুই ওএসকে লাইন্স তাদের কর্মীদের নিরাপত্তার কথা জানালেও কোনো শুল্ক দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে মুখ খোলেনি। তবে এই সাময়িক নিশ্চয়তা কতদিন টিকবে তা নিয়ে জনমনে বড় প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত পর্যায়ে করা এই চুক্তিগুলো যুদ্ধের ভয়াবহতার সামনে কতটা কার্যকর হবে তা অনিশ্চিত। বিশেষ করে যেসব জাহাজ পানামা বা মার্শাল আইল্যান্ডের পতাকা ব্যবহার করে, তাদের নিরাপত্তা এখনও ঝুঁকির মুখে। একদিকে ট্রাম্পের সামরিক শক্তি প্রদর্শনের হুমকি, অন্যদিকে ইরানের কৌশলগত কূটনৈতিক চাল। দুয়ের মাঝখানে পড়ে অস্থির বিশ্ব জ্বালানি বাজার। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। পাকিস্তানে তেলের ক্রমবর্ধমান দাম এবং জ্বালানি সংকট সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করছে। বাধ্য হয়ে গ্যাস তেল চালিত যানবাহনের বিকল্প খুঁজছে মানুষ। রাওয়ালপিন্ডি, লাহোর ও ইসলামাবাদে বৈদ্যুতিক বাইকের শোরুমে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় পাকিস্তানে তেলের দাম চরমে পৌঁছেছে। এই পরিস্থিতি দেশটির 2 ও 4 চাকার যানবাহনের মালিকদের জন্য ব্যয় বৃদ্ধি করছে। তেলের সরবরাহ ও দাম নিয়ে টানাপোড়েনের মধ্যে সাধারণ মানুষ বিকল্প শক্তি ব্যবহার করতে উৎসাহী হয়ে উঠছে।
রাওয়ালপিন্ডি, লাহোর ও ইসলামাবাদে বৈদ্যুতিক বাইকের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। হাইব্রিড ইভি ইঞ্জিনিয়ারিং এবং আলী খান অটো কোম্পানির মতো প্রতিষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের বাড়তি চাপ। জ্বালানি চালিত নতুন ও পুরানো বাইকগুলোকে বৈদ্যুতিক বাইকে রূপান্তরের জন্য মানুষ ব্যস্ত হয়ে উঠছে। আগে যাদের ব্যবসা ছিল তারা কনভার্সন করাতে আসতো, এখন পেট্রোলের দাম এবং অনিশ্চয়তায় অতিষ্ঠ হয়ে সাধারণ ক্রেতারাও আসছেন। বাড়িতে চার্জ দেওয়ার সুবিধা থাকায় বৈদ্যুতিক বাইক ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী। সাধারণ পরিবারের ক্রেতারা সহজে ও কম খরচে চলাচল করতে পারছে, যা তেলের ব্যয় ও নির্ভরতা কমাচ্ছে। দিন দিন জ্বালানির দাম বাড়ছে। ইভি বাইক সহজ ও সাশ্রয়ী। বাড়িতে সাধারণ বিদ্যুতে চার্জ করলে বাড়তি খরচ হয় না। পেট্রোল বাইকের জন্য আমাদের টাকা খরচ করতে হয়, যা এখন অনেক বেশি। বৈদ্যুতিক বাইকের ব্যবহার কেবল ব্যক্তিগত ব্যয় কমাচ্ছে না, তেলের আমদানি হ্রাস ও বৈদেশিক মুদ্রা সংরক্ষণেও সাহায্য করছে। একই সঙ্গে যানবাহনের কালো ধোঁয়া নির্গমন কমানোর মাধ্যমে পরিবেশ বান্ধব বিকল্প উপস্থাপন করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। বোমা হামলায় 2 শিশু নিহতের জেরে আবারও উত্তপ্ত ভারতের মণিপুর। রাজধানী ইম্ফালে বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 জন আহত, 5 জেলায় বন্ধ ইন্টারনেট। লেবাননে আরও উত্তপ্ত হচ্ছে হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত। ইসরায়েলের কিলিয়াত, সমনা, মেতুলা ও কুফার জুবাল সহ একাধিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলের হামলায় লেবাননে একই পরিবারের 7 জন নিহত হয়েছে। এদিকে ইন্দোনেশিয়ার 3 শান্তিরক্ষীর মৃত্যুর ঘটনায় ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষই দায়ী বলে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। লেবাননের ইয়াচুশ এলাকায় অশ্রুসিক্ত চোখে শেষ বিদায় জানানো হলো পিয়েরে মোয়াওয়াদ ও তার স্ত্রী ফ্লাভিয়াকে। এ দম্পতি বৈরুতে এক ইসরায়েলি হামলায় নিহত হন। শত শত মানুষ তাদের কফিন কাঁধে নিয়ে শোক মিছিল করেন। লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। হিজবুল্লাহর দাবি, তারা কিরিয়াত সোমানা, মেতুলা ও কফর জুবাল সহ একাধিক ইসরায়েলি এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জবাবে কফর হত্যা গ্রামে ইসরায়েলি হামলায় একই পরিবারের কয়েকজন নিহত হয়েছেন। এই সহিংসতার মাঝে উদ্বেগ বাড়িয়েছে জাতিসংঘের তদন্ত। সংস্থাটি জানিয়েছে, ইন্দোনেশিয়ার 3 শান্তিরক্ষীর মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে দেখা গিয়েছে একজন ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় এবং 2 জন হিজবুল্লাহর পাতা বিস্ফোরকে নিহত হয়েছেন। জাতিসংঘ এই ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বলছে, এটি আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এদিকে লেবাননে ইসরায়েলি সহিংসতার জেরে প্রায় 10 লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। জাতিসংঘ শরণার্থী সংস্থা জানিয়েছে, প্রায় 2 লাখ সিরীয় এবং 32,000 লেবানিজ সিরিয়ায় আশ্রয় নিয়েছেন। এর মধ্যে 40টি গ্রাম থেকে অবিলম্বে ঘর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ফিলিস্তিনের গাজায় রাফা ক্রসিংয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনার পর মিশরে ফিলিস্তিনি রোগীদের নেয়ার প্রতিক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংস্থাটি। ইসরায়েলের দাবি, কোনো ধরনের প্রতীক ছাড়া এই গাড়ি ইসরায়েলি সেনাদের দিকে ছুটে আসছিল। এর মধ্যেই উপত্যকাটিতে তীব্র হচ্ছে খাদ্য সংকট। গাজাবাসীর দুর্ভোগ যেন দিনে দিনে আরও তীব্র হচ্ছে। এক ব্যাগ রুটির আশায় বৃষ্টির মধ্যে এ লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ক্ষুধার্ত গাজাবাসী। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় পানি জমে আছে সব জায়গায়। $1 মিলছে প্রায় 15টি রুটির একটি ব্যাগ, যা বড় পরিবারের জন্য এক বেলার খাবারও নয়। অপেক্ষার পর খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। বৃষ্টিতে আমাদের কাপড় ভিজে যাচ্ছে, তবু আমরা নিজের পালার জন্য অপেক্ষা করছি। কখনো একটা ব্যাগ রুটি পাই, আবার কখনো পাই না। একটি ব্যাগ রুটি একটি পরিবারের জন্য যথেষ্ট নয়। একদিকে খাদ্য সংকট, অন্যদিকে গাজার ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা। এর মধ্যে রাফা ক্রসিং দিয়ে অনির্দিষ্টকালের জন্য ফিলিস্তিনি রোগীদের মিশরে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস জানান, ইসরায়েলের গুলিতে সংস্থাটির এক কর্মী নিহত হয়েছেন। 54 বছর বয়সী মাজদি আসলান নামের ওই ব্যক্তি গাজার দক্ষিণাঞ্চলে WHOর ভাড়া করা গাড়ি চালাচ্ছিলেন। ঘটনাটি এখন তদন্তাধীন বলছে ইসরায়েলের সেনাবাহিনী।
ঘটনাটি নিয়ে দুই পক্ষের বর্ণনায় রয়েছে ভিন্নতা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, রোগী পরিবহনের সঙ্গে জড়িত গাড়িটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর দাবি, প্রতীকবিহীন একটি গাড়ি দ্রুত গতিতে তাদের নিয়ন্ত্রিত সীমার দিকে এগোচ্ছিল, যা তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচনা করা হয়। সতর্ক গুলির পরও গাড়ি না থামায় অতিরিক্ত গুলি চালানো হয়। এই ঘটনার সরাসরি প্রভাব পড়েছে স্বাস্থ্য ব্যবস্থায়। বর্তমানে 18,000-এর বেশি রোগী গাজা থেকে বাইরে চিকিৎসার অপেক্ষায়। রাফা রুট বন্ধ হয়ে যাওয়ায় সেই সুযোগ কার্যত বন্ধ হয়ে গেল। WHO বলছে এটি রোগীদের জন্য জীবন মৃত্যুর মাঝের একটি পথ ছিল, যা এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ 3 বাংলাদেশি নিহত, শিশুসহ গুরুতর আহত 2 বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া। জাতিগত সহিংসতায় আবারও উত্তাল হয়ে উঠেছে ভারতের মণিপুর। মঙ্গলবার বোমা হামলায় 2 শিশুর মৃত্যু ঘিরে রাজধানী ইম্ফলে শুরু হয়েছে প্রতিবাদ। বিক্ষোভের জেরে রাজ্যের 5টি জেলায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 4 জন। সরকার বলছে শিগগিরই স্থিতিশীলতা ফেরাতে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলার মৈরাং ত্রংলাউবি এলাকায় একটি বাড়িতে বোমা হামলা চালায় সন্দেহভাজন অস্ত্রধারীরা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় 2 শিশু। একই সঙ্গে আহত হন তাদের মা। ঘুমন্ত অবস্থায় এমন হামলায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের বরাতে মণিপুরের গণমাধ্যম জানায়, হামলার পেছনে সংখ্যালঘু কুকি জনগোষ্ঠীর হাত থাকতে পারে। এ ঘটনার পরপরই ইম্ফল উপত্যকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে দেয় এবং তেলবাহী ট্যাঙ্কার ও যানবাহনে আগুন দেয়। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে হামলার চেষ্টা হলে গুলির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। একজনের বয়স ছিল 5 বছর, আরেকজন কন্যা শিশুর বয়স ছিল মাত্র 5 মাস। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তাদের মা গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা এখানে প্রতিবাদ কর্মসূচি পালন করছি। অপর দিক থেকে আসা লোকজন, সেই সন্ত্রাসী গোষ্ঠী কুকি জঙ্গিরা এসে 2 শিশুকে হত্যা করে চলে গেছে। একটু ভেবে দেখুন, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী সহ সবাই বলছিলেন মণিপুরের শান্তি ফিরে এসেছে। এটাই কি শান্তি? যদি এটাকেই শান্তি বলা হয়, তাহলে আমরা এমন শান্তি চাই না। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইম্ফল সহ 5 জেলায় 3 দিনের জন্য ইন্টারনেট ও মোবাইল ডাটা পরিষেবা বন্ধ করে দেয়। প্রশাসনের দাবি, গুজব ও ভুল তথ্য ছড়ানো ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদার ও তল্লাশি অভিযান চলছে। অভিযুক্তদের গ্রেফতার করতে আমরা তল্লাশি অভিযান চালাচ্ছি। জীবিত বা মৃত যেভাবেই হোক, তাদের ধরার চেষ্টা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী নিরাপত্তা বাহিনীকে এ বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং উচ্চ পর্যায়ের বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। তিনি হামলাকে নৃশংস আখ্যা দিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন। দীর্ঘদিনের জাতিগত উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে এই সহিংসতা রাজ্যের নাজুক পরিস্থিতিকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করছেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে 2টি রাজ্যে ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ আগামীকাল। 3টির মধ্যে আসাম ও পুদুচেরি বিজেপি শাসিত, বাকি কেরল বামের দখলে। 23 এপ্রিল তামিলনাড়ুতে 1 দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গে হচ্ছে 2 দফায়। তবে সব রাজ্যকে ছাপিয়ে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু পশ্চিমবঙ্গ। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে জোরে সোরে। একদিকে সুষ্ঠু ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, অন্যদিকে রাজনৈতিক দলগুলো আটঘাট বেঁধে নেমেছে প্রচারণায়। বিজেপি শাসিত আসাম, পুদুচেরি ও বাম শাসিত কেরল রাজ্যের বিধানসভা ভোট বৃহস্পতিবার। এই 3 রাজ্য ছাড়াও আগামী 23 ও 29 এপ্রিল পশ্চিমবঙ্গে এবং 23 এপ্রিল তামিলনাড়ুতে বিধানসভা ভোট গ্রহণ হবে। 18 কোটি ভোটার এই রাজ্যগুলোতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে আসামে 2.5 কোটি, কেরলে 2 কোটি 26 লাখ আর পুদুচেরিতে প্রায় 10 লাখ ভোটার রয়েছেন। 23 এপ্রিল তামিলনাড়ুতে 5 কোটি 67 লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেও পশ্চিমবঙ্গে 6 কোটি 77 লাখ ভোটারের মধ্যে এখনও চূড়ান্তভাবে বলা যাচ্ছে না তাদের মধ্যে ঠিক কতজন ভোট দিতে পারবেন। ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ যে 12টি রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনী চালিয়েছে, তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গের তালিকায় এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। রাজ্যের শাসক দল সহ বিজেপি বিরোধী প্রায় সব রাজনৈতিক দল নাম বাদ যাওয়ার পেছনে বিজেপিকে সুবিধা করে দেওয়ার রাজনীতি দেখছেন। অনেকের বৈধ কাগজপত্র থাকলেও তালিকা
তালিকায় নাম তোলা হয়নি, যার জন্য খোদ দেশের শীর্ষ আদালতের হস্তক্ষেপ করতে হয়েছে। বাংলা জয় করে দিল্লি জয় করব। তৃণমূল কংগ্রেস শুরু থেকেই নির্বাচনের এমন উদ্যোগের কড়া সমালোচনা করলেও রাজ্যের বিরোধী ও কেন্দ্রের শাসক বিজেপি শুরু থেকেই কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, তার জন্য আমরা আইনত লড়াই করছি, প্রয়োজনে আবার লড়াই করব। আমাদের দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা প্রথম দিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আমরা বলে যাব, কোনো বৈধ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া যাবে না। যে চক্রান্ত এখানে চলছে এবং বিজেপির কথাই যেভাবে কমিশন চলছে, সেটা হতে পারে না। যে ভারতীয় তার নাম উঠবে, ট্রাইব্যুনালে আবেদন করবে, সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, এবার না দিতে পারলে পরের বার দেবে। কিন্তু ঝাড়াই বাছাই হয়ে যাওয়া উচিত, বাংলাদেশি মুসলিমের নাম থাকবে না। 29 এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার 142 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বুধবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিনই মনোনয়ন জমা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার ভবানীপুর থেকে লড়ছেন মমতা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে লড়ছেন। নন্দীগ্রাম থেকেও লড়ছেন শুভেন্দু অধিকারী। 2021 সালে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা, ফলে এবারের সবচেয়ে আলোচিত কেন্দ্রে ভবানীপুরের দিকেই সবার নজর। সবার হয়ে আপনাদের কাছে আশীর্বাদ। সময় সংবাদ, পশ্চিমবঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ 3 বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের আলবানিতে কলম্বিয়া কাউন্টির ক্লেভরেক এলাকায় 2 গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান 29 বছর বয়সী নাজমুল রুবেল, তার বাবা মোহাম্মদ হিরামন এবং অপর এক বাংলাদেশি। গুরুতর আহত অবস্থায় নাজমুলের বড় বোন ও তার 1 বছরের শিশু কন্যাকে আলবেনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জুলিয়া রিচি নামে এক নারীরও মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বাবা, মা, বোন ও ভাগ্নিসহ নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কসে বাস করতেন বাংলাদেশি তরুণ নাজমুল রুবেল। কিছুদিন আগে আলবানিতে বাড়ি ও রেস্তোরাঁ কিনেছিলেন, শুরু করেছিলেন নতুন জীবন। স্থানীয় সময় সোমবার নিজের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান দেখাতে পরিবারের সবাইকে নিয়ে আলবানির উদ্দেশ্যে রওনা হন। পথে কলম্বিয়া কাউন্টির ক্লেভরেক এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় পড়ে তাদের প্রিয়াস গাড়িটি। তাদের গাড়ির সঙ্গে অপর একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন বাবা মোহাম্মদ হিরামন। মাত্র 29 বছর বয়সে জীবন প্রদীপ নিভে যায় রুবেলের। গাড়িতে থাকা রুবেলের বন্ধু 25 বছরের ফাহিম হালিমও নিহত হন। মারাত্মক আহত হন বড় বোন ফাতিমা আক্তার রত্না ও তার 1 বছরের শিশুকন্যা। তাদের অবস্থা আশঙ্কাজনক। অন্য একটি গাড়িতে থাকায় বেঁচে যান রুবেলের মা ও পরিবারের অন্য সদস্যরা। ওভারটেক করতে গেছিল, সামনের গাড়ি হয়তো তাকে ওই সুযোগটা দেয় নাই। পরবর্তীতে ওই সুযোগ না পাওয়াতে অপোজিট সাইডের গাড়ি এসে তাকে মাইরা দিয়েছে। বড় ছেলে নাজমুল রুবেল এবং তার বন্ধু, তারা 3 জন অন দ্য স্পট ডেড। আর রুবেলের বড় বোন এবং তার ভাগ্নি গুরুতর অবস্থায় আইসিইউতে আছে। দুর্ঘটনা কবলিত অপর গাড়িটির যাত্রী 62 বছর বয়সী নারী জুলিয়া রিচিও নিহত হয়েছেন। আহত হয়েছেন ব্রুকলিনের বাসিন্দা অপর এক তরুণ। নিহত বাংলাদেশিদের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। নিহত রুবেল পড়াশোনা করেছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার বিভাগে, ছিলেন 16 ব্যাচের ছাত্র। বছর 2 আগে বাংলাদেশে গিয়ে বিয়ে করেছিলেন রুবেল। সংসার শুরুর সব প্রস্তুতিও নিয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রে স্ত্রীকে আনার আগেই ভাগ্য কেড়ে নিল তরুণ তাজা প্রাণ, সেই সঙ্গে একই পরিবারের 2 সদস্যকেও। এই ঘটনায় শোকাহত প্রবাসীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ক্যাসিনোর বাইরে গুলিবিদ্ধ হয়েছেন মার্কিন র্যাপার অফসেট। স্থানীয় সময় সোমবার এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ফ্লোরিডার সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোর বাইরে ভ্যালে এলাকায় গুলির শিকার হন অফসেট, যার আসল নাম কিয়ারি কেন্ড্রেল সেফাস। তার মুখপাত্র জানান তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে। ঘটনাস্থল এখন নিরাপদ এবং জনসাধারণের জন্য কোনো হুমকি নেই বলেও জানান তারা।
ভারতের তামিলনাড়ুতে পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় 9 পুলিশকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার এই রায় দেন নিম্ন আদালত। পুলিশের হেফাজতে নিহত হন জয়রাজ ও তার ছেলে বেনেক্স এমানুয়েল। জয়রাজ 2020 সালের 19 জুন লকডাউনের লঙ্ঘনের অভিযোগে আটক হন। একই রাতে তার ছেলে এমানুয়েলকেও গ্রেফতার করা হয়। অভিযোগ অনুযায়ী হেফাজতে থাকা অবস্থায় বাবা ও ছেলেকে নির্মমভাবে মারধর করা হয়। পরিবারের বরাতে জানা যায় এমানুয়েল 22 জুন আর জয়রাজ 23 জুন মৃত্যুবরণ করেন। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে ফিলিপিন্সে জ্বালানির দাম বাড়ায় আর্থিক চাপে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ বাড়ায় কপালে দুশ্চিন্তার ভাঁজ তাদের। অন্যদিকে সবজির দাম না থাকায় লোকসানও গুনতে হচ্ছে চাষিদের। ফিলিপিন্সে কৃষিক্ষেত্রে মূলত আমদানি করা জ্বালানি ব্যবহার করা হয়, যার বেশিরভাগ আসে মধ্যপ্রাচ্য থেকে। ইরান যুদ্ধের জেরে ডিজেলের দাম এ সপ্তাহে দেশটিতে প্রতি লিটার প্রায় 150 পেসোয় পৌঁছেছে। শুষ্ক মৌসুমে সেচের জন্য পানির পাম্প চালানোর জন্য চাষিরা ডিজেলের ওপর নির্ভরশীল, কিন্তু দাম বাড়ায় চরম বিপাকে তারা। ডিজেলের দাম বাড়ায় আমাদের উপর প্রভাব পড়েছে। বীজ বপনের সময় পর্যাপ্ত বৃষ্টি না হলে সেচের জন্য পাম্প চালাতে হয়, এজন্য ডিজেলের দরকার পড়ে। এদিকে শাকসবজির দামও কম, এতে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। তার উপর নিত্যপণ্যের চড়া দাম। ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় তারা। আপনি জানেন না খাবারের জন্য টাকা কোথা থেকে আসবে, বোঝা যাচ্ছে না জীবন কোন দিকে যাচ্ছে। সংকট দ্রুত শেষ হবে বলে মনে হচ্ছে না। প্রত্যন্ত শহরগুলোই জ্বালানি সরবরাহ আরও অনিয়মিত। চাষিরা অন্য শহর থেকে সহকর্মীদের মাধ্যমে জ্বালানি তেল আনতে বাধ্য হচ্ছেন, যা সময় ও খরচ বাড়িয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। নাইজেরিয়ার লাগোসের রাস্তায় ফিরে এসেছে 200 বছর আগের ঐতিহ্য। শহর জুড়ে সব বয়সী মানুষের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে। ফান্তি কার্নিভাল শুধু নাচ আর রঙিন পোশাক নয়, এটি স্মরণ করায় দেশটির 100 বছর পুরনো সংস্কৃতির কথা। ড্রাগন থিমের পারফরম্যান্স, প্রাচীন মিশরীয় পোশাক পরে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। বিশেষ চাহিদা সম্পন্নরাও অংশ নিয়েছেন। এমন চিত্র দেখা মিলল নাইজেরিয়ার লাগোস শহরে। 200 বছর পুরনো ঐতিহ্য ফান্তি কার্নিভাল উদযাপন উপলক্ষে করা হয়েছে এমন আয়োজন। উৎসবের আয়োজক নিকোলাস অ্যাটেসিলে কার্নিভালের ইতিহাস সম্পর্কে জানান। এই আয়োজন 1800 সাল থেকে পালন করে আসছেন নাইজেরিয়ার মানুষ। এই উৎসবের প্রচলন ব্রাজিল থেকে এসেছে। লাগোস দ্বীপের সকল সম্প্রদায় এই উৎসব পালন করে বলেও জানান তিনি। ফান্তি কার্নিভাল শুরু হয় প্রায় 1800 সালে এবং একটি ওলোগো সম্প্রদায়ের একটি সাংস্কৃতিক ঐতিহ্য। সাদা ও হলুদ রং ব্যবহার করে তারা খুব প্রাণবন্তভাবে এই অনুষ্ঠান পালন করে আসছে। ফান্তি কার্নিভাল শুধু নাচ গান নয়, এটি নাইজেরিয়ার ইতিহাস ও সম্প্রদায়ের ঐতিহ্যকে জীবিত রাখার একটি শক্তিশালী প্রতীক। শতাব্দী প্রাচীন এই সংস্কৃতি আজও শহরের প্রাণে বেঁচে আছে, যা নতুন প্রজন্মকে তাদের সংস্কৃতি ও পরিচয়ের সঙ্গে সংযুক্ত রাখে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। অর্চিতা শেহসিন, সময় সংবাদ। ইতালির বিশ্বকাপ স্বপ্ন চুরি করেছে 14 বছরের এক কিশোর। হ্যাঁ, এমনই অদ্ভুতের খবরে সয়লাব বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার সংবাদ মাধ্যমগুলো। আর তাতে রীতিমতো তারকায় পরিণত হয়েছেন ওই বল বয়। তাকে নিয়ে আগ্রহের শেষ নেই ফুটবল পাড়ায়। দাবি উঠেছে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তির। কিভাবে চুরি হলো ইতালির বিশ্বকাপ স্বপ্ন, দেখুন এবারের প্রতিবেদনে। ইতালির বিশ্বকাপ খেলার স্বপ্ন চুরি করে নিল 14 বছরের এক কিশোর। অবাক করার মতো শোনালেও বাস্তবতা এটাই। প্লে অফ জিতে আজুরিদের হৃদয় ভেঙেছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। সপ্তাহখানেক আগে হওয়া যে ম্যাচ নিয়ে এখনও উন্মাদনা কাটেনি ইউরোপিয়ান দেশটায়। ইতিহাসের মাত্র দ্বিতীয় বিশ্বকাপ, তাও এলো 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের টপকে। ঐতিহাসিক এই অর্জনে বড় অবদান 14 বছরের এক কিশোর আফান সিজমিকের। বল বয়ের দায়িত্বে থাকায় ওই ম্যাচে টাই ব্রেকারের সময় ছিলেন ঠিক গোল পোস্টের পেছনেই। আর সেখানেই বাজিমাত, চুরি করে ফেলেন ইতালির বিশ্বকাপে ওঠার নথি। টাইব্রেকারে একটা নোট নিয়ে আসেন ইতালি গোলরক্ষক দোনারুমা। সেখানে প্রতিপক্ষের কোন প্লেয়ার কোন দিকে পেনাল্টি শট নিতে পারে তা নিয়েই ছিল নির্দেশনা। তবে প্রথম শটের পর সেই মহামূল্যবান নথি চুরি করে ফেলে বসনিয়ান বল বয়।
দেখলাম তোয়ালের নিচে কিছু একটা আছে, আর তখনই বুঝলাম এটা কি। এরপরে সেটা আমি নিয়ে লুকিয়ে ফেলি। এটাতে আমাদের খেলোয়াড়দের ব্যাপারে সবকিছুর নির্দেশনা দেয়া ছিল, আর এটা ছাড়া দোনারুম্মা কেবল অনুমান করতে পারবে। আমি নোট নিয়ে যাবার পর 5টার 5টাতে দোনারুম্মা ব্যর্থ হয়। টাইব্রেকারে প্রথম শটের পরেই দোনারুমা বুঝতে পারেন সর্বনাশ হয়ে গেছে। এরপর বসনিয়ান গোলরক্ষকের সঙ্গে বিবাদেও জড়িয়েছেন, নষ্ট করে ফেলেন প্রতিপক্ষের হাতে থাকা নোটটাও। তবে বসনিয়ার টিম ম্যানেজমেন্টের কাছে ওই নোটের বাড়তি কপি ছিল। টাইব্রেকারে সবগুলো শটেই নিজের বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েন দোনারুম্মা, ব্যর্থ হয়েছেন প্রতিবার। অন্যদিকে সতীর্থদের লক্ষ্যভ্রষ্ট শটে বিদায় ঘণ্টা বাজে আজুরিদের। ওই ম্যাচ শেষে বাসায় ফিরে নিজের বাবাকে এ বিষয়ে জানান আফান। এরপর তার বিষয়ে খোঁজ লাগায় বসনিয়ার শীর্ষস্থানীয় টিভি চ্যানেল। সেখান থেকেই বিখ্যাত এই বলবয় বসনিয়ানরা দাবি তুলছে আফানকে নিয়ে যেতে হবে দলের সঙ্গে বিশ্বকাপের মঞ্চে। সাব্বির মিথুন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রক্তক্ষয়ী সংঘাতের পর 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত ইরান যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মধ্যস্থতার সিদ্ধান্ত, নির্দিষ্ট শর্তে ব্যবহার করা যাবে হরমুজ ও ইরানিদের উচ্ছ্বাস। বোমা হামলায় 2 শিশু নিহতের জেরে আবারও উত্তপ্ত ভারতের মণিপুর। রাজধানী ইম্ফলে বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 জন আহত, 5 জেলায় বন্ধ ইন্টারনেট। এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সড়ক দুর্ঘটনায় বাবা, ছেলে সহ 3 বাংলাদেশি নিহত। শিশুসহ গুরুতর আহত 2 বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।